জাতিসংঘকে সরকারের যে মেয়াদ কালটা এটা প্রলম্বিত করার ক্ষেত্রে হয়তো জাতিসংঘকে মাঝে রাখার একটা ইচ্ছা আছে। আমাদের যে ঐক্যমত্যের যে কাউন্সিলটা গঠিত হয়েছে তাদের কারো কারো ভাষ্য, কারো কারো অতি উৎসাহী বক্তব্য, তৎপরতা এবং তাদের হিস্ট্রি, আমার কাছে মনে হয় যে এইখানে নির্বাচনকে একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দেওয়ার একটা ইচ্ছাটা আছে। এই প্রক্রিয়ার সাথে সরকারের একটা অংশ যেমন আছে এবং সরকারের বাইরের থেকে একটি অংশ আছে যারা এখানে নির্বাচন দীর্ঘায়িত হোক, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের হাতে ক্ষমতা যাক, জনগণ রাষ্ট্রের মালিকানা হাতে ফিরে পাক, এটা অনেকেই চাইছেন। এবং নির্বাচন বিলম্বিত করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা অশুভ শক্তি যেমন মাথাচাড়া দিয়ে উঠতে পারে। নতুন যে দলটি এসেছে, যে দলটিকে আমি অন্তত 50টা যুক্তি দিয়ে দেখিয়ে দিতে পারবো একটি সরকারের ব্লেসিং নিয়ে বিকশিত হওয়ার চেষ্টা করছে, এবং সেই কারণে এই দলটিকে আমি রাজার দল মনে করি, রাজার দল বলি। এই দলটিকে বিস্তৃত হওয়ার জন্য সরকার একটা সময় দিতে চাইছে এবং সেই সময়ের ক্ষেপণের জন্য নির্বাচন নিয়ে এক এক ধরনের, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক ধরনের বক্তব্য, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির পক্ষ থেকে আর এক রকমের ব্যাখ্যা, উপদেষ্টারা কোনো কথা বললেই প্রেস উইং সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স করে বলছে যে এটি তার পার্সোনাল ওপিনিয়ন। অথচ সরকার পরিচালনায় তারা যে কথাগুলো বলছে এক একজন উপদেষ্টা, তখন কিন্তু বলা হচ্ছে না যে এটি তার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই প্রেস উইং এই ব্যাখ্যাটা যে দিচ্ছে, এর ভেতরে আমার কাছে মনে হয় যে নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত তাদের মধ্যে একটা অস্বস্তি আছে এবং নির্বাচনটা বিলম্বিত হোক তাদের বড় অংশটা সেই ইচ্ছাটা পোষণ করছে। জি, আপনি এই যে গণতন্ত্রের কথা বললেন, এখানে যে গণতন্ত্রহীনতা কথা বললেন, এই একই কথা কিন্তু আমি একদিন আগে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠে শুনলাম। তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে এক একটা দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসাবে। আপনি মনে করেন যে দেশ এখন একটা গণতন্ত্রহীন অবস্থার মধ্যে আছে, অথবা প্রতিটা দিনই গণতন্ত্রহীন অবস্থায় আছি আমরা? আমি এই জায়গাটায় খুবই স্পষ্টভাবে মনে করি শুধু গণতন্ত্রহীন অবস্থায় আছে তাই না, আমাদের এক একটা দিন খুবই গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে এক একটা দিন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সরকার সেই গুরুত্বটা অনুধাবন করছে না। আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে যোগাযোগটা যত গুরুত্ব দিয়ে হওয়া উচিত সেটি হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত আলোচনায় বসা দরকার, কিন্তু কয়েকদিন আগে দেখলাম তারা একটা প্রশ্ন সেট পাঠিয়ে দিয়েছে এমসিকিউ টাইপের, সেখানে লিখতে হবে ইয়েস নো ভেরি গুড, টিক মার্ক দিয়ে পাঠিয়ে দিতে হবে। আমি দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাইরে, বিশেষ করে এই ঐক্যমত্যের যে কাউন্সিলটা হয়েছে তাদের মধ্যে 111-এর সময় যাদের কারো কারো তার সাথে সম্পৃক্ততা ছিল, তাদের কেউ কে এই সরকারের আশপাশে আমরা দেখছি, এবং রাজনীতির বাইরে দেশকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টার সাথে তাদের সংযোগ ছিল। তারা আবার এখন দৃশ্যপটে ফিরে এসেছেন এবং রাজনীতিকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা অথবা রাজনীতি নিয়ে পলিটিক্স করার একটা প্রবণতা আমি তাদের মধ্যে দেখতে পাচ্ছি। আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা বলেছে খুবই কারেক্ট, যদিও একটা আওয়াজ সোসাইটির বিভিন্ন জায়গা থেকে তোলা হচ্ছে যে বিএনপির মাঠ পর্যায়ের কিছু কর্মীর নানা রকমের অনিয়ন্ত্রিত কার্যক্রমের কারণে সেটিকে উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে বিএনপি পাওয়ারে আসলে তো তোমরা এই কাজগুলো আরো বেশি করতে পারবা, সেই কারণে বিএনপি নির্বাচন করছে। আমি এটা মনে করি না। আমি মনে করি যে শেখ হাসিনার শাসনে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে সেগুলোকে যদি সাস্টেনেবল করতে হয়, রিবিল্ড করতে হয়, তাহলে অবশ্যই একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর নতুন যে দল
অথবা এর বাইরের যে দলগুলো আছে তারা কেন মনে করেন যে নির্বাচন হলে বিএনপি পাওয়ারে যাবে, তারা কেন যাবেন না? এই কথাটা তারা কেন বলেন বা কেন ভাবেন যে তারা নির্বাচনে যাবেন না? বিএনপি নির্বাচন করছে, নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পর বিএনপি লুটে পুটে খাবে, এই কথাটা কেন বলেন? তাহলে তারা নিজেরা যে মাঠের যে কথাগুলো বলছেন, পরিবর্তনের কথা বলছেন, তাদের প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থনের কথা বলছেন, তাদের শক্তি বৃদ্ধির কথা বলছেন, এগুলো যে ফেক, এই দাবিগুলো যে সঠিক না, এটা তারা ভেতরে ধারণ করেন। তা না হলে নির্বাচন চাইলেই আমি আপনাকে যে অ্যাটাকটা করছি যে আপনি পাওয়ারে যেতে চান লুটপাট করে খাওয়ার জন্য, তাহলে আমি বুঝতে পারি যে ফেয়ার নির্বাচন হলে আপনি ক্ষমতায় চলে যাবেন। আমাদের এখানে জাতিসংঘের মহাসচিব দুদিনের একটা সফর করে গেলেন, বেশ ওনাকে নিয়ে বা সফর নিয়ে বেশ আলোচনা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। উনি রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেছেন, ওখানে গিয়েছেন, ওনাদের সঙ্গে ইফতার করেছেন, অনেক কিছু হয়েছে। কিন্তু বটম লাইন যে প্রশ্নটা আমাদের থাকছে সেটা হলো যে ওনার এই সফর থেকে আসলে আমাদের লাভটা কি হলো? আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। জাতিসংঘ আসলে পৃথিবীতে ক্ষমতার খেলায় এখন একটা অকার্যকর প্রতিষ্ঠান। জাতিসংঘ কি করতে পারে কি পারে না, প্রভাবশালী ক্ষমতাশালীদের সামনে জাতিসংঘের আসলে কিছু করা। আমরা গাজার উপরে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল যখন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তখন এই জাতিসংঘ কিন্তু সেই ধরনের কোনো ভূমিকা রাখতে পারে। তবে গরিবের ঘরে যখন রাজার প্রতিনিধিরা আসেন, তখন স্বাভাবিকভাবে তার একটা প্রভাব, একটা আনন্দ ওই পরিবারের মধ্যে কিন্তু বয়ে যায়। হয়তো ছেঁড়া মাদুরটা বিছিয়ে দেয় বসার জন্য, হয়তো একটু মুড়ি খাবারের ব্যবস্থা করে তার সাধ্য অনুযায়ী, সর্বোচ্চটুকু করার চেষ্টা। আমার কাছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আসা ঘিরে সেই ধরনের আয়োজন কি মনে হয়েছে? রোহিঙ্গা ইস্যুটা আমাদের জন্য খুবই সেন্সিটিভ একটা ইস্যু, যে ইস্যুটার সাথে আমি মনে করি যে আমাদের শুধুমাত্র রাজনৈতিক বিষয় না। শেখ হাসিনা পাওয়ারে থাকার সময় যখন রোহিঙ্গারা আসে, উনি বলেছিলেন যে ওনার বোন তাকে মনে করিয়ে দিয়েছে যে 16 কোটি মানুষকে খাওয়াতে পারলে ওদেরকে কেন খাওয়াতে পারবেন। যদিও সরকার কোনো মানুষকে খাওয়ায় না, মানুষ তার পরিশ্রম করে খায়, তো তারপরেও এই ধরনের একটা প্রবণতা শাসকদের মনের মধ্যে নানা সময় কাজ করে যে আমি মানুষকে খাওয়াই। আর শরণার্থী ইস্যুটা কোনোভাবেই চাল ডাল ভাত মাছের সাথে সম্পর্কিত না, এর সাথে শরণার্থী ব্যবস্থাপনাটা একটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার ব্যক্তিগত আগ্রহে গত কয়েক বছরে আমি 4 থেকে 5 বার আমি রোহিঙ্গা ক্যাম্পে আইন মেনে তাদের ব্যবস্থাপনাটা দেখার জন্য গিয়েছি এবং বাইরের লোকজনের সঙ্গে কথা বলে আমার যতটুকু মনে হয়েছে, বাংলাদেশ একটা ভয়ঙ্কর বিপদের কে কাঁধে নিয়ে বসে আছে। রোহিঙ্গাদের এখানে জায়গা দেওয়ার কারণে প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য অনেকের উপরে, মানুষের লাইভলিহুড, অনেক কিছুর উপরে প্রভাব পড়েছে। এই সমস্যাটা আমরা সমাধান চাই, কিন্তু গত আওয়ামী লীগের সময়ে তারা মনে করেছে কেবলমাত্র তারা এই সমস্যাটার এককভাবে সমাধান করবে। বাংলাদেশে এই ধরনের একটা ইস্যুতে যে জাতীয় ঐক্যমত্যটা হওয়া উচিত ছিল, সরকারের পক্ষ থেকে সে উদ্যোগটা নেওয়া হয়নি। আর রাজনৈতিক দলগুলো মনে করেছে রোহিঙ্গা ইস্যুটা কেবল সরকারি সমাধান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের প্রচুর বৈঠক হয়েছে। আমি খেয়াল করেছি যে কোনো বৈঠকে রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে রোহিঙ্গাদেরকে নিরাপদ প্রত্যাবাসনের জন্য বড় দেশগুলোকে কোনো ধরনের চাপ বা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব দিয়ে কথা বলেছে আমার কাছে কিনা। অর্থাৎ আমাদের এখানে রাজনৈতিক ক্ষমতার বাইরে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা পুরো দায়িত্বটা দিয়েছিল সরকারের উপরে, এবং সরকার হয়তো মনে মনে ভেবেছে আমরা রোহিঙ্গাদেরকে তখন আশ্রয় দিয়েছিলাম, আর এবার রোহিঙ্গাদেরকে আমাদের উদ্যোগে ফেরত পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশে হয়তো
আরো একটা নোবেল আমরা নিয়ে আসতে পারি। কিন্তু পুরো বিষয়টা আমাদের এখন গলার কাটা হয়ে গেছে। আর এই সংকটটা সমাধানের জন্য জাতিসংঘের মহাসচিব এসেছিল, কিন্তু তার আসার বিষয়টায় আমার কাছে একটু গ্যাপ লেগেছে। প্রথমত, তিনি এসেছেন এবং যাওয়ার সময় যেটা বলে গেছেন দুটো বিষয়। একটা হচ্ছে রোহিঙ্গারা এই সময়কালে যে সংকটটা মোকাবেলা করছে, সব থেকে গুরুত্বপূর্ণ সংকটটা হচ্ছে তাদের খাবারের জন্য যে বরাদ্দটা ছিল সেটাকে কমিয়ে ফেলা, এবং এটা জন প্রতি 8 টাকা এসেছে। এর ফলে সেখানে পুষ্টির অভাব দেখা দিবে, তাদের খাদ্যাভাব দেখা দিবে, অন্যান্য সমস্যাগুলো আছে। মহাসচিব এটি জানতেন যে তাদের খাবারের খরচটা কমানো হয়েছে এবং এর ইম্প্যাক্টটা কি সেটাও তিনি জানেন। আমাদের সরকারের সাথে বৈঠক করার পর তিনি বলেছেন তিনি ফিরে গিয়ে এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলবেন। আমার কাছে মনে হয় ব্যাপারটা উল্টা হওয়া উচিত ছিল। যেহেতু তিনি জানেন যে এখানে একটা খাদ্য সংকটের মুখে পড়ছে এরকমের দেশহীন একটা বিরাট জনগোষ্ঠী, সুতরাং আগে তাদের সাথে কথা বলে এসে তিনি যদি এদেরকে প্রতিশ্রুতি দিতেন যে আমি কথা বলেছি এবং এই প্রতিশ্রুতিটুকু আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আমরা এটাকে কন্টিনিউ করি, তাহলে বিষয়টা গুরুত্ব পেত। এক। দ্বিতীয় জায়গাটা আমার কাছে খুব খাপ ছাড়া মনে হয়েছে, তারা যে গোল টেবিল বৈঠকটা করেছে এবং সিলেক্টিভ কতগুলো পলিটিক্যাল পার্টিকে ডেকেছে এবং সেখানে বাংলাদেশের সংস্কার ইস্যুতে তারা ভূমিকা রাখতে চায় এই প্রস্তাবটি করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতা করতে চান, এটা তারা বলেছেন। আমার কাছে মনে হয় এটা হলো আগ বাড়িয়ে একটা মাতব্বারি করার চেষ্টা। কেন? তবে সেই চেষ্টাটার পেছনে অন্য একটা পলিটিক্স আছে। কারণ কি? কারণটা হচ্ছে, আপনারা কি কেউ জাতিসংঘকে ডাকা হয়েছে যে সমঝোতা করার জন্য? না। এর আগে কিন্তু আপনার মনে আছে স্টিফেন নিনিয়ানকে ডেকে আনা হয়েছিল, তারাঙ্ককে ডেকে আনা হয়েছিল, তারা সমাধান করতে পারেননি। এবার আপনি ডাকলেন না। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি এখন পর্যন্ত নির্বাচন ইস্যুতে বড় কোনো ডিফারেন্স কিন্তু দেখিনি। ছোটখাটো যে বিভক্তিগুলো ভিন্ন মত আছে তারা কিন্তু পরস্পর বসছে, যেটা আগে কিন্তু হয়নি। প্রধান উপদেষ্টা ডাকার সঙ্গে সঙ্গে বসছে সবাই। ঠিক সেই মুহূর্তে আপনি এই প্রস্তাবটা কেন দিলেন? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই ধরনের কোনো সম্ভাবনা কি আছে যে ডক্টর ইউনূসই এই জাতিসংঘের ভূমিকার কথাটা তারা বলুক এটা চাচ্ছে, অথবা উনি ওনার আগ্রহে এটা হয়েছে, এ ধরনের কিছু কি আপনি আসলে মিন করছেন কিনা? আমি আগের যে প্রশ্নটার উত্তরটা তার মধ্যে এটা আছে। আমার ধারণা যে জাতিসংঘকে সরকারের যে মেয়াদকালটা এটা প্রলম্বিত করার ক্ষেত্রে হয়তো জাতিসংঘকে মাঝে রাখার একটা ইচ্ছা আছে। গতকালকে বৈঠক থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জাতিসংঘের এই উদ্যোগটা নিয়ে এক ধরনের উষ্মা প্রকাশ করেছে। তবে ওই যে বললাম যে যেহেতু রাজা এসেছে আমাদের গরিবের ঘরে, আমরা অনেক কিছু চাইলেও তো প্রকাশ্যে বলতে পারি না। যেখানে সংকটটা নেই সেখানে এসে এই ধরনের প্রস্তাব দেওয়ার পেছনে সম্ভবত আপনি দেখেছেন যে নতুন যে দলটি গণ অভ্যুত্থানের ভেতর থেকে নতুন যে দলটি গঠিত হয়েছে তাদের প্রতিনিধিরাও সেখানে ছিলেন। তো এই দলটি কিন্তু এখনো নিবন্ধন পায়নি। একই সাথে বাংলাদেশের নিবন্ধন পায়নি, গত 15 বছরে নিবন্ধন দেয়নি আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের অনুগত ইলেকশন কমিশন, এই ধরনের অনেকগুলো রাজনৈতিক দল আছে। আপনি তাদেরকে ডাকলেন না, শুধুমাত্র এই দলটিকে ডাকলেন অনিবন্ধিত দল হিসাবে। এর ভেতর থেকে আমি কতগুলো রহস্য অনুমান করি। সরকারকে একদিকে মোরাল সাপোর্টটা দেওয়া, জাতিসংঘ দেখাতে চাইছে এই সরকার যে সংস্কারের উদ্যোগগুলো গ্রহণ করেছে এই উদ্যোগগুলো আসলে বাংলাদেশের একটা বিরাট পরিবর্তন এনে দেবে, আমরা এই প্রক্রিয়ার সঙ্গে আছি, এবং জনগণকে বোঝানো জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান এই সংস্কার উদ্যোগের সাথে আছে, সুতরাং তার গুরুত্বটা তোমরা বোঝার চেষ্টা করো।
তারপরে হচ্ছে সংস্কারটাকে একটু দীর্ঘ মেয়াদি করে সরকারের মেয়াদকালটাকে আরো বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে একটা রাজি করানোর চেষ্টার একটা উদ্যোগ হতে পারে। জি, একদম সরকার পরিষ্কার। যখন এই আলোচনাটা ডাকবে, জি, আমি এখানে তখন থামি। রাজনৈতিক দলগুলো সরকারের মুখের সামনে অনেক প্রশ্ন হয়তো পরিষ্কার করে বলতে পারবে না, কিন্তু জাতিসংঘ যদি থাকে তাহলে লজ্জা শরমের কারণে অনেক সময় কুইনাইন খাওয়ার মতন করে রাজনৈতিক দলগুলো বাধ্য হয়ে এটি গিলতেও পারে। সেই কারণে জাতিসংঘকে এর মাঝে যুক্ত করার একটা প্রচেষ্টা আমার কাছে থাকতে পারে বলে আমি সন্দেহ করছি। জি জি, একদম পরিষ্কার। আমি এখন এর সঙ্গে একটু প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন করছি, সেটা হলো যে এই মানে ওনার সঙ্গে বৈঠকের পর পরই ডক্টর ইউনূসকে আমরা বলতে শুনলাম, এটা উনি ওনাকেও বলেছেন এবং জনগণের উদ্দেশ্যে বলেছেন, উনি দুটো প্যাকেজ দিয়েছেন, যে ছোট প্যাকেজ এবং বড় প্যাকেজ। আমরা এই ধরনের প্যাকেজের কথা তো আগে বিভিন্ন সময় পেয়েছি বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে, এমনকি গ্রামীণ ফোনও মাঝে মাঝে প্যাকেজ দেয়। তো এই যে ছোট প্যাকেজ বড় প্যাকেজ, ডিসেম্বর আগামী বছরের জুন, এই যে প্রস্তাবগুলো ডক্টর ইউনূস সাহেবের, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? প্রথমত গত 8 মাসে নির্বাচন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণমাধ্যম অথবা বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে সুনির্দিষ্ট করে কোনো কিছু কথা না বললেও তিনি বিদেশি গণমাধ্যম এবং বিদেশি প্রতিনিধিরা যতবার এসেছেন তাদের কাছে নির্বাচন বিষয়ে তার অভিমতটা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই ধরনের সময়সীমা সংক্রান্ত স্পষ্ট কিছু বলে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে নির্বাচন রাজনীতি, এটা আসলে প্যাকেজ না। তিনি যে জায়গাটিতে বসে আছেন সেই জায়গা থেকে আমরা শব্দ চয়নগুলো আরো একটু রাজনৈতিক হবে এটা প্রত্যাশা। গ্রামীণ ফোনের মালিক হিসাবে আমরা তাকে দেখি না, আমরা তাকে দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে, যার হাত ধরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে যাবে। এটি হচ্ছে প্রথম। তবে তিনি কিছু মনে করে বলেছেন, আমার কাছে সেটি মনে হয় না। তারপরেও তার শব্দ চয়নের ক্ষেত্রে একটু পলিটিক্যাল শব্দ যাতে হয়। দ্বিতীয় জায়গাটা, সময়ের ক্ষেত্রে যে কথাগুলো বলেছেন এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। আপনি ডিসেম্বর পর্যন্ত সময় নিলে ছোট প্যাকেজ আপনি বাস্তবায়ন করতে পারবেন, কিন্তু তারপরে যদি আর 3 মাস সময় দেন, 6 মাস সময় দেন, তাহলে অনেক কিছু করতে পারবেন। এই কথাটা আপনি কেন বলছেন? 6 মাসের মধ্যে আপনি এতটুকু যদি করতে পারেন তাহলে আপনার ইফোর্টটা বাড়িয়ে দিয়ে আপনি এই যে ডিসেম্বরের মধ্যে সবাই নির্বাচনটা চাইছে এর মধ্যে এই কাজগুলো করা কেন সম্ভব? আর আরেকটা বিষয় আমি মনে করি যে নির্বাচন সংস্কার, এক নির্বাচনের মধ্য দিয়ে দেশের অবস্থা যে পাল্টে যাবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে, এটা আমি কখনোই মনে করি। আমরা ব্রিটিশ ডেমোক্রেসির কথা বলি, ইন্ডিয়ান ডেমোক্রেসির কথা বলি, তারা যতটুকু এগিয়েছে এর পেছনে তাদেরকে কিন্তু আস্তে আস্তে করে বড় হতে হয়েছে, এই জায়গায় আসতে হয়েছে। একটা নির্বাচনের ভেতর থেকে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মনে করি না। তবে আপনাকে স্টার্টটা করতে, গণতন্ত্রের অনেক ত্রুটি আছে, নির্বাচনের ত্রুটি আছে, কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্র যেহেতু স্বীকৃত ব্যবস্থা এবং একটা দেশ অনন্তকাল গণতন্ত্রহীন চলতে পারে না, সেই কারণে নির্বাচনটা দরকার।